হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আজ সোমবার, ঘড়িতে এখন প্রায় সকাল 7টার মতো বাজে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে আজকে আমাদের দ্বিতীয় দিন। রিসর্টের অনেকেই এখন এই মাঠটির মধ্যে এক্সারসাইজ করছে। আমাদেরও একটু এক্সারসাইজ করা হয়ে গেছে। এখন চলে এসেছি এনাদের সাথে দেখা করতে। টালির ছাদ দেওয়া ছোট্ট মতো ওই ঘরটি হচ্ছে এনাদের ঘর। ঘরের দরজা খুলে দেওয়া হয়েছে। এনারা এখন গোটা রিসর্ট জুড়ে এদিকে ওদিকে চড়ে বেড়াবে। আমাকে সরতে বলছে। আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়েছিলাম বলে ওরা যেতে পারছিল না। একটু সরে দাঁড়াতেই দেখুন কেমন দুলতে দুলতে চলে যাচ্ছে। এপাশের ময়ূর আর মুরগিটিকে একবার দেখুন। সকাল থেকেই ময়ূরটি তার সুন্দর পেখমগুলি মেলে ধরেছে। সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর দৃশ্য দেখে আমাদের দুজনের মনটাই ভালো হয়ে গেল। এখানে থাকলে আপনি যদি কোথাও ঘুরতে নাও যান, তাহলেও এদের দেখতে দেখতে আপনার সুন্দর সময় কেটে যাবে। এই হাঁস, মুরগি আর ময়ূরটি কিন্তু সারা দিন ধরে গোটা রিসর্ট জুড়ে স্বাধীনভাবেই ঘুরে বেড়ায়। দুটো দিনের মধ্যেই এদের সবার সাথে আমাদের বেশ ভাব হয়ে গেছে। একটু ওয়াকিং করতে যাব ভাবছি, কিন্তু তার আগে 2 মিনিট দাঁড়িয়ে এই দৃশ্যটি উপভোগ করে নিই। সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে এই বিরল দৃশ্য বাড়ি ফিরে আসলে তো আর দেখতে পাবো না বলুন। এদিকে আবার এই কটেজের পাশেই ছোট্ট একটা মন্দির আছে। গতকাল আমি আর আমার বান্ধবীটি যখন হেঁটে বেড়াচ্ছিলাম, তখন কিন্তু খেয়াল করতে পারিনি। আজই সকালবেলা মন্দিরটি চোখে পড়ল। চলুন, চোখে যখন পড়েই গেছে, মন্দিরটিতে গিয়ে একবার প্রণাম করে আসি। একটি বটগাছের নিচে ছোট্ট বেদির উপরে এই মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে গণেশের একটি সুন্দর মূর্তি। স্নান এখনো হয়নি, তাই আর বেশি ভেতরে ঢুকবো না। দাঁড়ান, এখান থেকে একটু প্রণামটা সেরে নিই। রিসর্টের গেট থেকে বেরিয়ে হাতের ডান দিকের রাস্তা ধরে আমরা দুজনেই যাচ্ছি এখন একটু ওয়াকিং করতে। রাস্তার দুপাশের গাছগুলিকে একবার দেখুন, সব পাতাই মোটামুটি ঝরে গেছে। পাতা ঝরে গেছে বলে এগুলো শাল গাছ না পলাশ ফুলের গাছ সেটা বোঝাই যাচ্ছে না। আমরা ভেবেছিলাম এই মার্চ মাসের শেষে গিয়েও হয়তো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পলাশ দেখতে পাবো, কিন্তু বিশ্বাস করুন, গোটা অযোধ্যা পাহাড়ে আমরা কোনো পলাশ দেখতে পাইনি। আসলে পলাশ দেখার আসল সময় হলো ফেব্রুয়ারি মিডিল থেকে মার্চ মাসের মিডিল পর্যন্ত। তবে প্রভাতের সোনালি আভায় পাতা ঝরে যাওয়া গাছগুলির মধ্যে দিয়ে এই পথের সৌন্দর্য ছিল একদম অন্যরকম। পুরুলিয়া অঞ্চলের অযোধ্যা পাহাড়ের এইসব এলাকাগুলিতে শাল, পলাশ আর মহুয়া গাছেরই আধিক্য বেশি। তবে সকাল থেকেই যা রোদের তাপ শুরু হয়েছে, মনে হয় না আর বেশি দূর পর্যন্ত যেতে পারবো। মেন রাস্তার যেখান থেকে রিসর্টে আসার এই রাস্তাটি ঢুকেছে, আপনাদের ওই পর্যন্ত নিয়ে যায়, তারপরে ফিরে আসবো। এই যে আমি কি কুড়িয়ে পেয়েছি দেখুন। অনেকেই এই ফুলটিকে ভালো করে চেনেন, আবার অনেকেই চেনেন না। এটি হচ্ছে মহুয়া ফুল। প্রচন্ড উগ্র গন্ধ আর তেমনি আঠালো। রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আপনারা নিশ্চয়ই নানা রকম পাখির ডাক শুনতে পাচ্ছেন। মহুয়া ফুলের গন্ধে আমার হাতেই মাছি চলে আসছে, মৌমাছি। প্রচন্ড উগ্র গন্ধ না? মেন রাস্তা থেকে রিসর্টে আসার এই পথটি হচ্ছে প্রায় 1 কিলোমিটারের মতো। পুরো রাস্তাতে আপনি এরকম ন্যাচারাল জঙ্গল দেখতে পাবেন। বর্ষাকালে হয়তো এই জঙ্গলের ঘনত্ব আরও বেড়ে যায়, আর যার জন্যই এই রাস্তার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এই রাস্তাটা দিয়ে কালকে আমরা এসেছিলাম। এসে এখানে KF আর সাইনবোর্ড দেওয়া আছে। হ্যাঁ, কল্যাণ ফরেস্ট রিসর্টের এপাশেও আছে, আরও মার্ক দেওয়া আছে। এই রাস্তাটা দিয়ে গেলেই কল্যাণ ফরেস্ট রিসর্ট। এখানে পুরো মার্কিং করা আছে। আপনারা কেউ যদি আসেন তাহলে কোনো অসুবিধা হবে না। এই রিসর্টটা পুরোপুরি জঙ্গলের মধ্যে, খুব সুন্দর। এদিকে আর কোনো বসতি নেই, কোনো রিসর্ট নেই, কোনো হোটেল নেই, পুরোই ফাঁকা। আচ্ছা, সামনে আরেকটা রিসর্ট আছে, হোমস্টে। ওটা
ও হোমস্টে আছে ওখানে, গাছের উপরে সাইনবোর্ড আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ভেবেছিলাম এদিকে হয়তো আর কোনো রিসর্ট বা হ্যাঁ। হোটেল নেই, কিন্তু না, ওই যে দেখুন গাছের উপরে অতিথি নামের আরেকটি রিসর্টের সাইনবোর্ড লাগানো আছে। গতকাল রাত্রে আমরা যে পাতা চিকেন খেয়েছিলাম, শালগাছের এই কচি পাতাগুলি দিয়েই সেটা বানানো হয়েছিল। এলাকার এই সব জঙ্গল থেকে রিসর্টের কর্মরত স্টাফেরা এসে শালগাছ থেকে এই পাতাগুলিকে ছিঁড়ে নিয়ে যায়, আর সেই জন্যই পাতা চিকেনের অর্ডার আগে থেকেই দিয়ে দিতে হয়। দাঁড়ান, আপনাদের একটা মহুয়া ফুলের গাছ দেখাই। এই যে গাছটি দেখছেন, এইটি হচ্ছে মহুয়া ফুলের গাছ। এই গাছটাই মহুয়া ফুলের গাছ। গোটা জায়গাটি জুড়েই বাতাসে ছড়িয়ে রয়েছে মহুয়া ফুলের উগ্র একটা গন্ধ। এই যে নিচে অল্প অল্প মহুয়া পড়ে আছে। এইরকম একটা পরিবেশে দাঁড়িয়ে থাকলে চারিদিকে সবুজ প্রকৃতি ছাড়া আর কিছুই আপনি দেখতে পাবেন না। প্রায় 8টার দিকে আমরা ওয়াকিং সেরে রিসর্টে ফিরলাম। জঙ্গলের মধ্যে রিসর্টের এই লাল রংটি কিন্তু বেশ অ্যাট্রাকটিভ। আমাদের গাড়িটা ওই দিকেই পার্কিং করা আছে। চলুন এনাদের পার্কিং এরিয়াটা আপনাদের একবার দেখিয়ে দিই। সমস্ত গেস্টদের গাড়ি এখানেই পার্কিং করা থাকে। পার্কিং এরিয়ার অপোজিটেই রয়েছে কল্যাণ ফাউন্ডেশন নামের এই স্কুলটি। প্রাইমারি লেভেলের এই স্কুলটিতে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো হয়ে থাকে। সত্যি এনাদের এই প্রচেষ্টা দেখে বেশ ভালো লাগলো। একটু পরেই ব্রেকফাস্ট করে নিয়ে আমরা অযোধ্যা পাহাড়ের সাইট সিন করতে বেরোবো। এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দেওয়া হয়ে থাকে, তবে আমরা যেহেতু মেক মাই ট্রিপ থেকে রুম বুক করেছিলাম, তাই আমাদের রুমের সাথে ব্রেকফাস্টই ইনক্লুডেড ছিল না। অ্যালাকার্টে অর্ডার দিয়ে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডাইনিংয়ের এই এরিয়াতেই বুফেতে সার্ভ করা হয়। কাঠের ফার্নিচারের সাথে সাথে ডাইনিং এরিয়ার দেয়াল এবং সিলিংয়ে আপনি দেখতে পাবেন বেতের সুন্দর কাজ। এমনকি ধামসা নামের লোকাল একটি বাদ্যযন্ত্রকেও এই রেস্টুরেন্টে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। 30 থেকে 35 জন একসাথে বসে এই রেস্টুরেন্টে খাবার খেতে পারে। এখন ঘড়িতে 10টা মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের সাইট সিন করতে। প্রথমে যাচ্ছি মার্বেল লেক দেখতে। গ্রামের রাস্তাটি দিয়ে যেতে যেতে চোখে পড়ল এই অঞ্চলের সেই বৈচিত্র্যময় বাড়িগুলি। স্থানীয় লোকদের জিজ্ঞেস করতে করতে আমরা এসে পৌঁছালাম মার্বেল লেকে। মার্বেল ড্যাম কোন দিকে? এই রাস্তা ধরবো? বাঁ দিকে না ডান দিকে? এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা উপর থেকেই লেকটিকে দেখলাম। বেশ শান্ত সুন্দর একটি জায়গা। চারপাশের পাহাড়গুলির একটা জলছবি তৈরি হয়েছিল এই লেকের মধ্যে। অযোধ্যা পাহাড়ে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরির সময় কাজের জন্য ব্লাস্ট করে পাথর ভাঙতে গিয়ে পাথরের খাঁজে এই লেকটি তৈরি হয়। এটি এখন ট্যুরিস্টদের কাছে বেশ জনপ্রিয় একটি জায়গা। জায়গাটিতে বেশ কিছু দোকানপাটও রয়েছে। স্থানীয় মানুষদের হাতে তৈরি করা জিনিসপত্র আপনারা এই দোকানগুলিতে দেখতে পাবেন। এছাড়া শসা, ছোলা মাখা, ঝালমুড়ি, ম্যাগি, চা এই ধরনের কিছু টুকটাক খাবার দাবারও বিক্রি হচ্ছিল। মার্বেল লেক থেকে আমরা চলে গেছিলাম বামনি ফলস দেখতে। ফলসে জল এখন খুবই কম। সরু দুটি জলের ধারাকে পাথরের মধ্যে দিয়ে বয়ে যেতে দেখলাম। ফলসটিকে পারাপার করার জন্য দুটি বাঁশের সাঁকো মতো করা রয়েছে। এই বামনি ফলসটিকে আপনি যদি আরও ভালো করে দেখতে চান, তাহলে আপনাকে প্রায় এরকম 300 সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। সেদিন এতটাই গরম ছিল যে আমরা 300টা সিঁড়ি ভেঙে নিচে নামার আর সাহস পাইনি। তবে কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নেমে আসলে লোয়ার ড্যামের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আমরা ওই পর্যন্তই নেমেছিলাম। উপরে উঠে এসে আমাদের সবার তৃষ্ণা মিটিয়েছিল এই আখের রস। এতটাই গলা শুকিয়ে গেছিল যে আমরা সবাই সেদিন
2 গ্লাস করে আখের রস খেয়েছিলাম। বামনি ফলস দেখে আমরা সোজা চলে গেছিলাম চরিতা গ্রামে। আমাদের এই যাওয়ার পথেই ছিল তুর্গা ফলস। গরমের জন্য তুর্গা ফলসটিতে আমরা আর দাঁড়াইনি। তবে জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাটির প্রাকৃতিক সৌন্দর্য যা ছিল সেটা ভাষায় বর্ণনা করা যাবে না, আপনারা নিজেরাই দেখে নিন। ঠিক বেলা 11:30 নাগাদ আমরা পৌঁছালাম চরিতা গ্রামে। এই চরিতা গ্রামটিকে মুখোশ গ্রামও কিন্তু বলা হয়ে থাকে। চলুন পায়ে হেঁটে এবার গ্রামটিকে ভালো করে ঘুরে দেখি। পুরুলিয়ার আরেকটি ঐতিহ্য হচ্ছে এই মুখোশ গ্রাম। এই অঞ্চলের বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি হয় এই গ্রামে। প্রায় 250টি পরিবারের মানুষজন এই শিল্পের সঙ্গে যুক্ত। এই দোকানের ছেলেটিকে আমি আর আমার বান্ধবী মিলে জিজ্ঞেস করলাম যে এই ধরনের মুখোশ এগুলো কিসের ওরা উপর কি করে বানিয়েছে? বানিয়েছে। কাগজের উপরে? দেখে বোঝাই যাচ্ছে না, না মনে হচ্ছে মাটির উপর বানানো। কাগজটাকে জলে ভিজিয়ে তারপরে বোধহয় ওটা শক্ত করে, না আঠা দিয়ে। এই গ্রামের পরিবারগুলির ছোট থেকে বড় সবাই কিন্তু এই শিল্পে পটু। ওইগুলো কত ছোট ওটা? নিচে এটা 300। সাইজ অনুযায়ী মুখোশগুলির দাম মোটামুটি 200 টাকা থেকে শুরু করে 1500-2000-এর মধ্যে আপনারা এখানে মুখোশ পেয়ে যাবেন। ছৌ নাচের মুখোশ ছাড়াও এখানে রয়েছে প্রচুর দেবদেবীর মুখোশ। গণেশ, মা দুর্গা থেকে শুরু করে রাধাকৃষ্ণের মুখোশও আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এই কথাকলি নাচের মুখোশটিকে একবার দেখুন, কি নিখুঁত কাজ। কাগজের মধ্যে আঠা লাগিয়ে এই শিল্পটি তৈরি করার পদ্ধতিটি একবার দেখুন। ময়দা দিয়ে তৈরি এই যে আঠাটি দেখতে পাচ্ছেন, দুটি কাগজকে এই আঠার সাহায্যে একে অপরের সাথে লাগিয়ে যে মুখোশটি বানানো হবে তার উপরে লাগানো হচ্ছে। এরপরে একে রোদে শুকিয়ে তারপরে বিভিন্ন রং ও তুলি দিয়ে যার আদলে মুখোশটি হবে সেটি আঁকা হবে। চরিতা গ্রাম থেকে বেরিয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি অযোধ্যা পাহাড়ের একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে লোয়ার ড্যাম, লাহেরিয়া ড্যাম, এমনকি পুরুলিয়া অঞ্চলের বিস্তীর্ণ গ্রামেরও একটি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। পাথর দিয়ে দুটি পাহাড়ের মাঝখানে বাদ দিয়ে লোয়ার ড্যামের এই বিশাল জলরাশিকে আটকে রাখা হয়েছে। আসলে এটি একটি বিশাল বড় রিজার্ভার। চলুন এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আপার ড্যামে। লোয়ার ড্যামের উপরে গাড়ি নিয়ে যাওয়া যায় না, কিন্তু আপার ড্যামের উপর দিয়ে আপনি অনায়াসে গাড়ি ড্রাইভ করে যেতে পারেন। আমরা অলরেডি আপার ড্যামের উপর দিয়েই যাচ্ছি। চারিদিকে পাহাড়ে ঘেরা বিশাল বড় একটি জলাধার। বামনি নদীর উপরেই এই জলাধার। আপার ড্যামে জলের মধ্যে আপনি প্রচুর সোলার প্যানেল লাগানো দেখতে পাবেন। একটু লক্ষ্য করে দেখুন, জলের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর সোলার প্যানেল। আপার ড্যামের একদিকে জল আর আরেকদিকে হচ্ছে গভীর খাদ। ড্যামের উপর থেকে ছোট ছোট অনেক টিলা আর বিস্তীর্ণ সবুজ প্রকৃতির সুন্দর একটি ভিউ দেখতে পাওয়া যায়। গোটা পুরুলিয়া অঞ্চলেই এই রিজার্ভারগুলি থেকেই জল সাপ্লাই করা হয়। চলুন এই আপার ড্যাম দেখে এবার আমরা রিসর্টে ফিরবো। এখন বেলাও অনেকটা হয়ে গেছে, প্রায় 1টা মতো বাজে। সন্ধে 6:30 মতো বাজে। রিসর্টের সমস্ত লাইটগুলি এখন জ্বলে উঠেছে। আজ শুধু আমাদের জন্যই করা হবে বনফায়ার। তার দিয়ে কচি শালপাতায় মুড়ে বনফায়ারের আগুনে তৈরি করা হবে সেই অসাধারণ স্বাদের পাতা চিকেনটি। আজ রিসর্টটি বেশ ফাঁকা, আমাদের মতোই শুধুমাত্র আরও 3টি ফ্যামিলি রয়েছে। অযোধ্যা পাহাড়ে এই কল্যাণ ফরেস্ট রিসর্টটিতে আজকেই আমাদের শেষ রাত। কালকে আবার আমরা রাঁচি ফিরে আসব। এদিকে পাতা চিকেন তৈরি হোক আর আমরাও 2টি বন্ধু মিলে একটু গল্পগুজব করি। চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি ভ্লগে।